তো ব্যক্তিগত সত্যাগ্রহ কি করেছে গান্ধীজি? সাল কত? 1940 খ্রিস্টাব্দে 17 তারিখে অক্টোবর মাসে গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহ করছে। আর একটা স্লোগান আমরা শুনেছিলাম না, দিল্লি চলো স্লোগান, ওটা কে দিয়েছিল? না, গান্ধীজি না, দিল্লি চলোগুলো স্লোগান যেটা সবাই জানে, পপুলারি বেশি আছে, ওটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্লোগানটা দিয়েছিল তার আজাদ হিন্দ বাহিনীকে। কিন্তু গান্ধীজিও সেই সময় মানে ব্যক্তিগত সত্যাগ্রহ যখন চালু করেছে 1940 খ্রিস্টাব্দে, তখনও সে দিল্লি চলো স্লোগান প্রস্তাব দিয়েছিল। এই গান্ধীজি যে ব্যক্তিগত সত্যাগ্রহ করতে বলল, তো সেই গান্ধীজির ব্যক্তিগত সত্যাগ্রহের প্রথম যে সত্যাগ্রহী, প্রথমবার কে ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিল? তো আমি বলেছিলাম এর আগের ভিডিওতেও আছে, আচার্য বিনোবা ভাবে। কি নাম? আচার্য বিনোবা ভাবে প্রথমবার ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিল। আর তিনি করেছিলেন কোথা থেকে? তো হচ্ছে মহারাষ্ট্রের পাবনার নামক স্থানে গান্ধীজির প্রস্তাবে ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিল, যার নাম হচ্ছে কি? আচার্য বিনোবা ভাবে। তিনি এই আচার্য বিনোবা ভাবের নাম আমরা দেখেছি, তিনি ভূদান আন্দোলন এর সাথে যুক্ত ছিলেন। ভূদান আন্দোলন করেছিল আচার্য বিনোবা ভাবে। গান্ধীজির নেতৃত্বে কি ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিল আচার্য বিনোবা ভাবে। আর গান্ধীজির ব্যক্তিগত সত্যাগ্রহের দ্বিতীয় সত্যাগ্রহী যে ছিল, তার নাম হচ্ছে জওহরলাল নেহরু। গান্ধীজির ব্যক্তিগত সত্যাগ্রহের দ্বিতীয় যে সত্যাগ্রহী, তার নাম হচ্ছে জওহরলাল নেহরু। তাহলে কি আনলাম এখানে? ব্যক্তিগত সত্যাগ্রহ 1940 খ্রিস্টাব্দের 17 তারিখে অক্টোবর মাসে হয়েছিল বা করেছিল। এবার হচ্ছে কি? দিল্লি চলো স্লোগান প্রস্তাব উঠেছিল, গান্ধীজি এটা দিয়েছিল। আচার্য বিনোবা ভাবে হলেন গান্ধীজির ব্যক্তিগত সত্যাগ্রহের প্রথম সত্যাগ্রহী। তিনি মহারাষ্ট্রের পাবনার নামক স্থান থেকে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন। তিনি ভূদান আন্দোলনের নেতাও ছিলেন। আচার্য বিনোবা ভাবে ভূদান আন্দোলনেরও নেতা ছিল। আর জওহরলাল নেহরু হচ্ছে গান্ধীজির ব্যক্তিগত সত্যাগ্রহের দ্বিতীয় সত্যাগ্রহী। এবার হচ্ছে ব্যক্তিগত সত্যাগ্রহ কেন করতে চেয়েছিল গান্ধীজি তো জোরদার কোনো একটা আন্দোলনও করতে পারত, কিন্তু করেনি। কেন? কারণ গান্ধীজি সবসময় ব্রিটিশদের প্রতি একটু অনুগত ছিল। কেন? যে 1939 খ্রিস্টাব্দে জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তো এই বিপদের দিনে, ইংরেজদের বিপদের দিনে আরো বেশি বিপদে ফেলতে চায়নি গান্ধীজি, যার কারণে ব্যক্তিগত সত্যাগ্রহ করতে বলেছিল। ইংরেজরা এই সময় প্রায় 25,000 সত্যাগ্রহীকে গ্রেপ্তার করে আটক করেছিল। এটা হলো আমাদের ব্যক্তিগত সত্যাগ্রহ। এরকম ভাবে তোমরা মুখস্থ করে নেবে। এবার হচ্ছে কি? ক্রিপস প্রস্তাবের নামও বলেছিলাম, এর আগের দিন বলেছিলাম যে স্যার স্টেফোর্ড ক্রিপস 1942 খ্রিস্টাব্দে স্যার স্টেফোর্ড ক্রিপস 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন নিয়ে এসেছিল। ঠিক আছে, নিয়ে এসেছিল কবে? তো এটা ঘোষণা করা হয়েছিল 1942 খ্রিস্টাব্দের 11 তারিখে মার্চ মাসে ঘোষণা করা হয়েছিল। 1942 খ্রিস্টাব্দের 23 তারিখে মার্চ মাসে এটা ভারতে এসেছে। আর 1942 খ্রিস্টাব্দে 30 তারিখে মার্চ মাসে, বেশি দিন টিকতে পারেনি, 1942 খ্রিস্টাব্দে 30 তারিখে মার্চ মাসে এই ক্রিপসের রিপোর্ট পাবলিশড হয়ে গেছে, রিপোর্ট জমা দিয়ে চলে গেছে। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হলো? 1942 খ্রিস্টাব্দের 11 তারিখে মার্চ মাসে। আর এটা ভারতে আসলো কবে? তো 22 তারিখে মার্চ মাসে। রিপোর্ট পেশ করে দিল কবে? 1942 খ্রিস্টাব্দেরই 30 তারিখে মার্চ মাসে। যখন ক্রিপস মিশন এসেছিল, অর্থাৎ ক্রিপসের অফার মিশনটা এসেছিল, সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? তো উইনস্টন চার্চিল ছিল। 1942 খ্রিস্টাব্দের দিকে কে ছিল? উইনস্টন চার্চিল ছিল। কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তিনি গান্ধীজিকে হাফ নেকেড বেগার, অর্ধনগ্ন ফকির বলেছিলেন। কে বলেছিলেন?
হ্যাঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল গান্ধীজিকে হাফ নেকেড বেগার বলেছিলেন, অর্থাৎ অর্ধনগ্ন ফকির বলেছিলেন। ঠিক আছে, এই সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? তো রুজভেল্ট। 1942 খ্রিস্টাব্দে আমেরিকার প্রেসিডেন্ট ছিল কে? রুজভেল্ট। আর চীনের যে মার্শাল, ঠিক আছে, চীনের মার্শাল ছিল সেই সময়ে, চীনের মার্শাল ছিল সেই সময়ে চিয়াং কাইসেক। কি বললাম তাহলে? 1942 খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্টের নাম কি ছিল? রুজভেল্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি ছিল? উইনস্টন চার্চিল। আর হচ্ছে কি বললাম, চীনের সে সময় মার্শাল ছিল, তার নাম কি? চিয়াং কাইসেক। ঠিক আছে, ক্রিপস প্রস্তাবকে দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল যে এই প্রস্তাবটাতে কি ছিল? বলা হয়েছিল যে ভারতকে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। ক্রিপস প্রস্তাবে বলা হয়েছিল ভারত থেকে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, আর সংবিধান, ভারতীয়দের জন্য একটা সংবিধান নির্মাণ করা হবে। এই প্রপোজাল নিয়ে ভারতে এসেছিল। কি বলেছিল? ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। ভারতীয়রা ডমিনিয়নের মর্যাদা অনেক দিন আগের থেকেই চেষ্টা করেছিল, কিন্তু 1929 খ্রিস্টাব্দেই তো পূর্ণ স্বরাজের দাবি তুলে দিয়েছে। যেখানে পূর্ণ স্বরাজের দাবি উঠে গেছে, পূর্ণ স্বাধীনতার দাবি উঠে গেছে, সেখানে ডমিনিয়নের মর্যাদা তেমন গুরুত্ব রাখে না। এইটা আবার নিয়ে আসছে কত খ্রিস্টাব্দে? চাইছে 1929 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা, আর নিয়ে আসছে 1942 খ্রিস্টাব্দে ডমিনিয়নের মর্যাদা। ঠিক আছে, ডমিনিয়নের মর্যাদা কি, এটা আমি আবার একটা ক্লাসে ভালো করে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এবার হচ্ছে কি, যে সংবিধান নির্মাণ করা হবে। এবার জিজ্ঞাসা করা হচ্ছে যে সংবিধান যে নির্মাণ করা হবে, ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, সেটা কবে থেকে দেওয়া হবে? বলছে যুদ্ধান্তে। কি বললো? যুদ্ধান্তে। কারণ এই সময়ে যুদ্ধ চলছিল, 1939 থেকে 45 সাল পর্যন্ত ভারতে যুদ্ধ, বিশ্বজুড়ে যুদ্ধ চলছিল। কোন যুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর সে সময় বলছে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, বলছে সংবিধান নির্মাণ করা হবে, কিন্তু কবে করা হবে? বলছে যুদ্ধান্তে। কিন্তু ব্রিটিশদেরকে আমরা জানি, বুঝে গেছি যে এরা মিথ্যা কথা বলে। ঠিক আছে, প্রপোজাল দেওয়ার পরে সেই প্রপোজালের গুরুত্ব রাখে না। এবার হচ্ছে কি, ভারতীয়রা অর্থাৎ জাতীয় কংগ্রেস এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, কারণ প্রস্তাবগুলি লেখাই আছে এখানে যুদ্ধান্তে বাস্তবায়নের কথা বলেন। প্রস্তাবগুলো তো বললো ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। চরমপন্থীরা যারা ছিল সেই সময়ে, তরুণ যারা ছিল স্বাধীনতা সংগ্রামী, তারা তো ডমিনিয়নের মর্যাদাতে বিশ্বাসী নয়, তারা পূর্ণ স্বাধীনতা চাইবে। আর হচ্ছে সংবিধান রচনা করা হবে, সেটা আবার চাইবে তরুণ তুর্কিরা, কিন্তু ডমিনিয়নের মর্যাদা চাইবে না। কিন্তু যারা সেই সময় ছিল বয়োজ্যেষ্ঠ, গান্ধীজির মতো লোকেরা, তারা কিন্তু ডমিনিয়নের মর্যাদা এবং সংবিধান নির্মাণের কথা যে বলেছিল, সেগুলো জিজ্ঞেস করেছে তাহলে কবে দেবেন করে, তো বলেছে যে যুদ্ধান্তে দেব। গান্ধীজি এই ক্রিপসের প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক বলেছিল। গান্ধীজি ক্রিপসের প্রস্তাবকে কি বলেছিল? পোস্ট ডেটেড চেক। হ্যাঁ, ফেল করা ব্যাংকের চিঠি বলেছিল। ঠিক আছে, পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক। তো এটা হচ্ছে কি, ফেল করা ব্যাংকের চিঠি এর কথা বলেছে। এই হলো আমাদের ক্রিপস প্রস্তাব। বলে দিলাম ক্রিপস প্রস্তাব, তাহলে মনে রাখবে। আরেকবার আরো বলে দিচ্ছি যে ক্রিপস প্রস্তাব হচ্ছে 1942 খ্রিস্টাব্দে তৈরি হচ্ছে। স্যার স্টেফোর্ড ক্রিপস এখানকার চেয়ারম্যান ছিল প্রস্তাব মানে কমিটিটার। এবার হচ্ছে কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী সে সময়ে ছিল উইনস্টন চার্চিল। সে সময় মার্কিন প্রেসিডেন্টের নাম ছিল কি? রুজভেল্ট। আর চীনের যে মার্শাল ছিল তার নাম হচ্ছে চিয়াং কাইসেক। এই ক্রিপস প্রস্তাবটা যেটা তৈরি হয়েছিল 1942 খ্রিস্টাব্দের হচ্ছে 11 তারিখে মার্চ মাসে প্রস্তাব আসে, ভারতে আসে। যেটা কত খ্রিস্টাব্দে? 23 তারিখে মার্চ মাসে। আর 30 তারিখে মার্চ মাসে কি করলো? ক্রিপস তার স্যার স্টেফোর্ড ক্রিপস তার মিশনের রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। এই সময় যে এই প্রস্তাবটাতে কি ছিল? যে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, আর হচ্ছে সংবিধান নির্মাণ করা হবে। ভারতীয়রা অর্থাৎ জাতীয় কংগ্রেসরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ এই প্রস্তাবগুলি বাস্তবায়নের কথা বলা হয়েছিল যুদ্ধান্তে, অর্থাৎ যুদ্ধের শেষে। এবার গান্ধীজি যার কারণে রাগ করে বলেছিল এটি হচ্ছে একটা পোস্ট ডেটেড চেক, অর্থাৎ ফেল করা ব্যাংকের চিঠি। তার মানে একদম মুখস্থ? ঠিক আছে, মুখস্থ শুধু না, মানে এটাকে মাথার মধ্যে গেঁথে দিতে হবে। মুখস্থ তো তুমি ভুলে যাবে, কিন্তু ঘটনাগুলো পরম্পরাই যদি মাইন্ডের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো আর সেট করে নিতে পারো, তাহলে তো হয়ে যাচ্ছে। এটার পরে
40 দেখো এখানে মার্চ প্রপোজাল একটা থাকবে। গান্ধীজি যখন ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিল তারপরে একটা মার্চ প্রপোজালের কথা বলেছিলাম। মার্চ প্রপোজাল হচ্ছে 1940 খ্রিস্টাব্দে। মার্চ প্রপোজালের পরে আসবে আমাদের আগস্ট অফার, এটা আবার ইংরেজরা দিবে, ঠিক আছে। তো এবার হচ্ছে কি মার্চ প্রপোজাল যেটা আছে সেটা আমি এখানে বলে দিব যে মার্চ প্রপোজাল যখন হয়েছিল সে সময় ভারতের ভাইসরয়, মার্চ প্রপোজাল হচ্ছে কত 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে, কত বললাম 1940 খ্রিস্টাব্দের 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে হচ্ছে মার্চ প্রপোজাল। 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে হচ্ছে মার্চ প্রপোজাল। এই সময় ভারতের ভাইসরয় কে ছিল 36 থেকে 44 সাল পর্যন্ত, 1936 থেকে 1944 সাল পর্যন্ত, 1936 থেকে 1944 সাল পর্যন্ত বলো ভারতের ভাইসরয় কে ছিল 36 থেকে 44 সাল পর্যন্ত। ওয়াবেল ওয়াবেল হচ্ছে 45 46-এ। এবার হচ্ছে কি যে লিন লিথগো, তার আগে ছিল ওয়েলিংটন 31 থেকে 36, তার আগে ছিল কে আরউইন 26 থেকে 31, তার আগে কে ছিল রিডিং 21 থেকে মানে 21 থেকে 26, তার আগে কে ছিল চেমসফোর্ড 16 থেকে 21, তার আগে কে ছিল হার্ডিঞ্জ 10 থেকেই বলবো 10-এর শেষ থেকে হচ্ছে 16 সাল পর্যন্ত, তার আগে কে ছিল মিন্টো মডলে মিন্টো। তো মিন্টো ছিল ভারতের ভাইসরয় হিসেবে। মিন্টো হচ্ছে কবে 6 থেকে হচ্ছে 10-11 পর্যন্ত, তার আগে ছিল লর্ড কার্জন। অর্থাৎ 1900 সাল থেকে অর্থাৎ 1899 সাল থেকে 1947 সাল পর্যন্ত, 47 শুধুমাত্র না 1950 সাল পর্যন্ত যতগুলো ভাইসরয় ছিল সবগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে, নাহলে পরীক্ষাতে তোমার নম্বর অনেক অনেক চলে যাবে, ঠিক আছে। আমি আরেকবার এখানে বলে দিচ্ছি যে 1899 সাল থেকে 1905 সাল পর্যন্ত মনে রাখতে হবে কিন্তু 1899 সাল থেকে 1905 সাল পর্যন্ত কি ছিল কার্জনের সময়কাল ছিল। কার্জনের কাজগুলোকে খুব তাড়াতাড়ি মনে রাখতে হবে, পরীক্ষাতে অনেক আসে। তখন হচ্ছে সবথেকে বড় একটা কাজ করেছে যেটা ভারতীয়রা মেনে নিতে পারেনি বা বাঙালিরা মেনে নিতে পারেনি, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ করেছিল কার্জন 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গের ঘোষণা করেছিল 1905 খ্রিস্টাব্দের 19 তারিখে জুলাই মাসে, ঠিক আছে। কোথা থেকে? হিমাচল প্রদেশে অবস্থিত সিমলা, যেটা মানে ইংরেজদের অর্থাৎ ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী শহর, ঠিক আছে। শীতকালীন রাজধানী করেছে কলকাতাকে, গ্রীষ্মকালীন রাজধানী করেছে কাকে? সিমলাকে। সেই সিমলাতে বসে 1900 কত খ্রিস্টাব্দে 5 খ্রিস্টাব্দে, তারিখ কত 19 তারিখে জুলাই মাসে, কোনো কোনো বই 20 তারিখ লেখা আছে, সেটা পরীক্ষাতে একটা অপশন থাকবে। মাসে কি করা হয়েছে? ঘোষণা করা হয়েছে, কি বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল এবং এটা অ্যাপ্লাই করা হবে অর্থাৎ বঙ্গভঙ্গ করা হবে। তারিখটা হচ্ছে তার 16 তারিখে অক্টোবর মাসে, সেটা আমি এর আগে ভিডিওতেও বলেছি যে সেই দিনটাতে সারা বাংলা জুড়ে অরণ্যন দিবস পালিত হয়েছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ডাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকে। কি বলেছিল? গঙ্গায় স্নান করে, ঠিক আছে, রাখি বন্ধন উৎসব চালু করা হয়েছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা বেশ কিছু গান সেদিন গেয়েছিলেন, ঠিক আছে। তার মধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরকম একটা গান ছিল। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এরও লেখা একটি গান, ঠিক আছে, কি নাম আছে না? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই, গানটিও গাওয়া হয়েছিল 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময়। এবং স্বদেশী আন্দোলন চালু করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দ থেকে। এগুলো আমি এখন আর ঘাটবো না। 1899 থেকে 1905 সাল পর্যন্ত হচ্ছে লর্ড কার্জন। কার্জনের পরে আসবে কে? মিন্টো। মিন্টোর পরে আসবে মিন্টোর টাইম হচ্ছে 10 সাল পর্যন্ত। মিন্টোর পরে আসবে হার্ডিঞ্জ। কি বললাম? লর্ড হার্ডিঞ্জ, যাকে রাসবিহারী বসু কি করেছিল? ওরই মস্তিষ্ক প্রসূত হার্ডিঞ্জকে মারতে চেষ্টা করেছে, রাজা পঞ্চম জর্জকে মারতে চেয়েছিল। সে সময় রাজা পঞ্চম জর্জ এসেছিল ভারতে, ঠিক আছে। ভারত যখন স্বাধীনতা লাভ করেছে, হ্যাঁ, রাজা পঞ্চম জর্জের টাইম পিরিয়ডে বলে দিয়েছি যে 1902-3 থেকে শুরু করে 37 সাল পর্যন্ত, 1937 সাল পর্যন্ত রাজা পঞ্চম জর্জ, তারপরে হচ্ছে রাজা ষষ্ঠ জর্জ, ঠিক আছে। ষষ্ঠ জর্জ এখন যে ইংল্যান্ডের রাজা রানী মানে রাজা, এখন ইংল্যান্ডের রাজা আছে কে? তৃতীয় চার্লস, তোমরা জানো। এখন ইংল্যান্ডের রাজার নাম হচ্ছে তৃতীয় চার্লস। সেখানকার প্রধানমন্ত্রী হচ্ছে কে? ঋষি সুনাক, তাই না। এবার
তাহলে হচ্ছে কি হার্ডিঞ্জের সময় হচ্ছে 16 সাল পর্যন্ত, তারপরে হচ্ছে চেমসফোর্ড হচ্ছে 16 থেকে 21 সাল পর্যন্ত। চেমসফোর্ডের পরে কি নাম বলো? রিডিং এর পরে আসবে আরউইনের পরে আসবে তোমার হচ্ছে ওয়েলিংটন, তারপরে আসবে লিনলিথগোর পরে আসবে ওয়াবেলের পরে আসবে লর্ড মাউন্টব্যাটেনের সময়। লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল সেই সময় ভারতের ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় বা স্বাধীন ভারতের প্রথম ভাইসরয়, ব্রিটিশ ভাইসরয় হবে, স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় যদি বলি তাহলে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়ের নাম কি? স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়ের নাম লর্ড মাউন্টব্যাটেন। আর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় ভাইসরয়ের নাম বলতে হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। আর ভারতের শেষ ভাইসরয়ের নাম চক্রবর্তী রাজাগোপালাচারী। আর ভারতের শেষ স্বাধীন ভাইসরয়ের নাম, ঠিক আছে, চক্রবর্তী রাজাগোপালাচারী। এই জায়গাটা খুব মাথায় ঢুকাতে হবে, অনেকবার দেখে ভিডিওটাকে, এটা ভুল হয়ে যায় মানুষের। এবং এখান থেকে নম্বর থাকে ডাব্লিউবিসিএস পরীক্ষাতে প্রত্যেক বছর, পিডি অথবা মেন্সে এখান থেকে প্রশ্ন দেবেই, একটা অথবা দুটা অথবা তিনটা। এবার হচ্ছে তোমার কি বললাম, যেখানে আমরা আলোচনা ছিল আজকে এখন, তো মার্চ প্রপোজাল যেটা হচ্ছে ভারতীয়দের দ্বারা 1940 খ্রিস্টাব্দে, সেই সময় ভারতের ভাইসরয় কেউ ছিল 36 থেকে 44 সাল পর্যন্ত, নাম হলো লিনলিথগো। কি নাম বললাম? লিনলিথগো। এটা হচ্ছে কি এই মার্চ প্রপোজালটা রেডি করা হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। রামগড় অধিবেশন বসেছিল। মোস্ট ইয়াংগেস্ট চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি নাম? মৌলানা আবুল কালাম আজাদ এই রামগড়ে চেয়ারম্যানশিপ করেছিল। আর হচ্ছে এই প্রস্তাবে বলা হয়েছিল জাতীয় কংগ্রেস ব্রিটিশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করতে পারে। মার্চ প্রপোজালে বলছে গান্ধীজি, জাতীয় কংগ্রেস বলছে ব্রিটিশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করতে পারে যদি ভারতে সেই সময়ই একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেওয়া হয়। ঠিক আছে, এটুকুটাই আমি লিখেছি মার্চ প্রপোজালে। বিশেষ কথা এটাই যে ভারতীয়রা ইংরেজদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করতে পারে যদি যদি কি করা হয়, যে ভারতে সেই সময়ই একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেওয়া হয়। ঠিক আছে, আর হচ্ছে কি যে মার্চ প্রপোজালের পরে হচ্ছে আগস্ট প্রস্তাব। এটা আবার এই মার্চ প্রপোজালের রিপ্লাই কে দিবে? ইংরেজরা দিবে। সাল কত? 1940 খ্রিস্টাব্দে। মাস কোন মাসে? অগাস্ট মাসে। ঠিক আছে, ইংরেজদের দ্বারা এটা ঘোষিত হয়েছিল। তো এই সময়ও লিনলিথগোই থাকবে। ডমিনিয়নের স্ট্যাটাস বলছে আমরা যে অন্তর্বর্তী সরকার গঠন করে দিতে বলেছিলাম, তো ওরা বলছে আমরা ডমিনিয়নের স্ট্যাটাস দেব। ঠিক আছে, এই প্রস্তাবে বলা হয়েছিল, অর্থাৎ আগস্ট প্রস্তাবে বলা হয়েছিল একটি সংবিধান গঠন করা হবে যদি জাতীয় কংগ্রেস দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। একটি সংবিধান তৈরি করা হবে যদি জাতীয় কংগ্রেস দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, এবং একটি যুদ্ধ নিরাপত্তা সমিতি গঠন করা হবে। একটি যুদ্ধ নিরাপত্তা সমিতি গঠন করা হবে। আর হচ্ছে ভারতের জন্য একটা সংবিধান সভা গঠন করা হবে যদি জাতীয় কংগ্রেস দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। ক্লিয়ার? পাকিস্তান প্রস্তাব এবার এটা দিবে এখানে। এই সময়ই আবার হচ্ছে রামগড় অধিবেশন হচ্ছে। এবার 1940 খ্রিস্টাব্দে মুসলিম যে লীগ আছে তারাও সুযোগ নিচ্ছে, যে বলছে পাকিস্তান প্রস্তাব কবে হয়েছিল? পাকিস্তান প্রস্তাব হচ্ছে 1940 খ্রিস্টাব্দে। কত বললাম? 1940 খ্রিস্টাব্দে। এটা সেই সময়ে মুসলিমদের লাহোর অধিবেশন ছিল। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন ছিল। আর হচ্ছে 1940 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের রামগড়ে অধিবেশন ছিল। ক্লিয়ার হয়েছে? এইখান থেকে প্রশ্ন হয় যে কোথা থেকে প্রস্তাবটা দেওয়া হয়েছিল? কি প্রস্তাব? পাকিস্তানের প্রস্তাব। মুসলিম লীগের তরফ থেকে বা মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাবটি যেটা আছে সেটা তৈরি করেছিল পাকিস্তান সিকান্দার হায়াত আলী। প্রস্তাবটি তুলেছিল সিকান্দার হায়াত আলী, কিন্তু পাকিস্তান যে নামটা কোন কোন অঞ্চলে পাকিস্তান হবে ওটা আবার অন্য একজন বলেছে, চৌধুরী রহমত আলী 1933 খ্রিস্টাব্দেই পাকিস্তান নাম তুলেছিল। নাও অর নেভার তার একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার মাধ্যমে
পাকিস্তান শব্দটিকে উচ্চারণ করেছিল, এটা লন্ডন থেকে। পাকিস্তানের নামটা তখন এসেছিল পাকিস্তান, PAKI, হ্যাঁ, PAKSTAN। তো আমি এটা এখানে ছবি তুলেই বুঝতে পারবে ভালো করে। নাও অনেভার যে পত্রিকা আছে ওখানে লিখেছিল PAKS, আইটা ছিল, এখন পাকিস্তানে লিখতে গেলে আই লাগে, আইটা ছিল না। মানে তখন এটাই বলবো আমি যে পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, পাঞ্জাবের P, আফগানিস্তানের A, কাশ্মীরের K, আর সে সময় ছিল সিন্ধ এরিয়া, সিন্ধু এরিয়াটা, সেটা দিয়ে S, আর হচ্ছে তান দিয়ে হচ্ছে বেলুচিস্তান এর কিছু অংশ নিয়ে পাকিস্তান তৈরি করতে হবে বা করা যেতে পারে এরকমটা। এবার হচ্ছে কি, সিকান্দার হায়াত আলী পাকিস্তান প্রস্তাবটি ফজলুল হক, একে ফজলুল হক পেশ করেছিল। পাকিস্তান প্রস্তাবটি অধিবেশনে পেশ করেছিল একে ফজলুল হক। এবার হচ্ছে সিকান্দার হায়াত আলী প্রস্তাবটা তৈরি করেছিল। আর হচ্ছে এই সময় জিন্না অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগে আসেন এবং পৃথক দেশের প্রস্তাব যেটা আছে সেটাকে সাপোর্ট করেন, ঠিক আছে। এবার জিন্নার এই সাপোর্টকে অস্বীকার করেছিল আমাদের জাতীয় কংগ্রেসের সেই সময় তরুণ নেতা মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। এবার হচ্ছে কি, এই সময় জিন্না মুসলিম লীগে আসেন এবং পৃথক দেশের প্রস্তাবকে সাপোর্ট করেন। জিন্নার এই সাপোর্টকে অস্বীকার করেছিলেন যিনি, তার নাম কি, মৌলানা আবুল কালাম আজাদ। সেই সময় মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল রামগড় অধিবেশনে, মোস্ট ইয়াংগেস্ট চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং তার টার্ম কন্টিনিউ হয়েছিল 1946 সাল পর্যন্ত। ক্লিয়ার? এবার হচ্ছে কি, পাকিস্তান একটা মানে একটা আলাদা আলাদা দেশ তৈরি করতে হবে, এরকম একটা অধিবেশন বসেছিল 1930 খ্রিস্টাব্দে করাচিতে। মুসলিম লীগের অধিবেশন, না, এলাহাবাদে বসেছিল 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের এলাহাবাদে অধিবেশন বসেছিল একটা। সেই সময় চেয়ারম্যান ছিল মোহাম্মদ ইকবালের নাম শুনেছো? সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান আমারা গানটি লিখেছিল। তো মোহাম্মদ ইকবাল তিনি একটা পৃথক দেশের প্রস্তাব দিয়েছিলেন, নাম করেননি যে পাকিস্তান হবে বা আর কিছু হবে, কিন্তু তিনি একটা পৃথক দেশের প্রস্তাব দেন, কিন্তু তিনি কোনো দেশের নামকরণ করেননি। কবে? 1930 খ্রিস্টাব্দে। কোথাকার অধিবেশনে? এলাহাবাদের অধিবেশনে। আর হচ্ছে কে ছিল চেয়ারম্যান? মোহাম্মদ ইকবাল। মনে রাখতে হবে, এখানে একটু বলে দিচ্ছি তোমাদের মনে রাখার জন্যই, যে 1928 খ্রিস্টাব্দে, জাস্ট মনে রাখবে, 1928 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছে। মতিলাল নেহরু চেয়ারম্যান ছিল, ঠিক আছে। মতিলাল নেহরু জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান 1929, এরকম ভাবে বলবো, 1929 খ্রিস্টাব্দে মতিলাল নেহরু জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ছিল। 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহরু জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ছিল। 1929 খ্রিস্টাব্দে হচ্ছে জওহরলাল নেহরু। যে সময় পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলাম এবং লাহোর থেকে, ঠিক আছে, কোথাকার কোন অধিবেশনটা লাগবে, যেটুকুটা ইম্পর্টেন্স আছে সেটুকুটা আমি বলছি। 1928 খ্রিস্টাব্দে চেয়ারম্যান জিজ্ঞাসা করা হয়, তার নাম হচ্ছে মতিলাল নেহরু। 1929 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল তার ছেলে, নাম হচ্ছে জওহরলাল নেহরু, লাহোরে। সেই সময় আমরা পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলাম। 1930 খ্রিস্টাব্দে মতিলাল নেহরু মারা যাচ্ছে, যার কারণে তাছাড়া দরকারও পড়েনি 1930 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসানো। তো 1930 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশন ছিল না, সেই বছরে মুসলিম লীগের অধিবেশন ছিল। কোথায় বললাম? তো এলাহাবাদে। কে ছিল চেয়ারম্যান বলো? মোহাম্মদ ইকবাল, ঠিক আছে, এইটুকু জানবো। মুসলিম লীগের অধিবেশন সব পড়ছি না, কয়েকটা পড়ছি। যেমন 1916 খ্রিস্টাব্দে বসেছিল লখনৌতে, 1906 খ্রিস্টাব্দে ঢাকাতে। এবার 1931 খ্রিস্টাব্দে এবার জাতীয় কংগ্রেস করতে হবে অধিবেশন, যেটা করাচিতে হয়েছিল। হ্যাঁ, করাচিতে 1931 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। আর যে লোকটি এই অধিবেশনে চেয়ারম্যান ছিল তার নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল। ওই মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটের কথা বলেছিলাম, সেটা এখানে তোলা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? এবার চলে যাবো আমরা যে 1940 খ্রিস্টাব্দে, 34 খ্রিস্টাব্দে বাবু রাজেন্দ্র প্রসাদ, 35, 36, 37 বলেছিলাম জওহরলাল নেহরু, 38, 39 হচ্ছে আবার নেতাজি সুভাষচন্দ্র বসু, হরিপুরাতে আর ত্রিপুরীতে, কখনোই ভুলবে না কিন্তু এগুলো। হ্যাঁ, এবার হচ্ছে 1940 খ্রিস্টাব্দে রামগড়ে, 46 সাল পর্যন্ত হয়নি, ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল তখন হচ্ছে আচার্য জে বি কৃপাননী, ঠিক আছে। তারপরে
1948 খ্রিস্টাব্দে একটা অধিবেশন বসেছিল, সেই সময় কে যেন হয়েছিল, আচার্য জেবি কৃপালনী যখন হয়েছে, পট্টবী সীতারামাইয়া মনে হচ্ছে 1948 খ্রিস্টাব্দে, যে যাকে পরাজিত করেছিল না সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে, সে আবার একবার সুযোগ পেয়েছে 1948 খ্রিস্টাব্দে। ওটা আমার ইম্পর্টেন্স নাই অত। এবার হচ্ছে কি, তোমাদেরকে এটাও বলেছিলাম যে বলে দিব যে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন পাস হয়েছিল। এই ভারত শাসন আইন আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে ভালো করে দিব, তিন চারখানা আইন হিসেবে, যেমন হচ্ছে 5-6খানা আইন ভালো করে পড়াবো। 1773 খ্রিস্টাব্দের আইন, 84 খ্রিস্টাব্দের আইন, আর হচ্ছে 1919 খ্রিস্টাব্দের, 1909 খ্রিস্টাব্দের, 1935 খ্রিস্টাব্দের আইন ভালো করে পড়িয়ে দেবো। এখানে একটু লেখা আছে, যেটা আমার বলার ব্যাপার ছিল, যে ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে পাস হয়েছে, তারপরে 1937 খ্রিস্টাব্দে কি হয়েছিল, ইলেকশন হয়েছিল। ঠিক আছে, জেনারেল ইলেকশন, প্রদেশগুলোতে ইলেকশন চালু হয়েছিল। সে সময় ভারতে 11টি রাজ্য ছিল, বলেছি তোমাদেরকে এর আগেও। 11টি রাজ্যের মধ্যে 8টিতে কংগ্রেস সরকার গঠন করেছিল, 1টিতে মুসলিম লীগ সরকার গঠন করেছিল, 2টোতে আদার্সরা সরকার গঠন করেছিল। তবে একটাতে ওই জোড়া কংগ্রেসের জোর বেশি ছিল বলে অনেক বইয়ে লেখা থাকে যে কংগ্রেস করেছিল 9টিতে, জোড়াতালিশ হয়েছিল একটা, মুসলিম লীগ করেছিল একটা। ঠিক আছে, 9-1-1। তবে এটা মনে রাখতে হবে 8-2-1। 8টা হচ্ছে কংগ্রেস, 2টা হচ্ছে তোমার জোড়াতালি, একটা হচ্ছে মুসলিম লীগের। ঠিক আছে, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের উপরে ভিত্তি করে 1937 খ্রিস্টাব্দে প্রদেশগুলিতে ইলেকশন হয়েছে। আবার একটা স্বাধীনতার পরে হবে 1952 খ্রিস্টাব্দের ইলেকশন। 51 খ্রিস্টাব্দের শেষ দিকে শুরু, 52 খ্রিস্টাব্দে হয়েছিল। ওটা পরীক্ষাতে খুব আসে যে প্রথম ইলেকশন কবে, 1952 খ্রিস্টাব্দে। যদি 52 থাকে অপশনে, 52 মারবে, না থাকতে গেলে 51-52 করা থাকতে হলে 51-52 মারবে। ক্লিয়ার হয়েছে? এই সময় বলা হচ্ছে, বলেছিলাম যে প্রদেশগুলোতে যে মুখ্যমন্ত্রী হতো, তখন মুখ্যমন্ত্রী বলা হতো না, তখন কি বলা হতো বলো, প্রধানমন্ত্রী বলা হতো। এই সময় সরকারগুলোকে প্রধানমন্ত্রী বলা হতো। মানে 1935 খ্রিস্টাব্দের পরে 37 খ্রিস্টাব্দে যে ইলেকশন হলো, সে সময় ভারতে দেখা যাচ্ছিল 11টা প্রধানমন্ত্রী। ঠিক আছে, এখন ভারতে একটা প্রধানমন্ত্রী এবং 28টি হচ্ছে মুখ্যমন্ত্রী, তখন কিন্তু ছিল 11টা প্রধানমন্ত্রী। এই সময় মুসলিম লীগ খুব চাপের মধ্যে ছিল, কারণ একটাতে আছে, চাপ তো হবেই। 8টি রাজ্যে জাতীয় কংগ্রেস সরকার গঠন করছে, একটাতে মুসলিম লীগ, চাপ তো অনেক থাকবে। 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে বসলো। পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই সময় ব্রিটিশ সরকার ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত করে দিয়েছিল। ঠিক আছে, যার ফলে কংগ্রেস 8টি রাজ্যের সরকার থেকে নেমে গেল। কংগ্রেস 8টি রাজ্য থেকে সরকার থেকে নেমে গেল। কংগ্রেসী মন্ত্রিসভা পদত্যাগ করলো। এতে মুসলিম লীগের খুবই আনন্দ, একটাতে ছিল, এখন তো নাই, সরকার তো ভেঙে গেল 8টি রাজ্যের, খুব আনন্দ পেয়েছে। এটিকে তারা মুক্তি দিবস হিসেবে পালন করলো। এই জন্য পরীক্ষাতে আসে মুসলিম লীগের মুক্তি দিবস কবে পালন করা হয়। 1939 খ্রিস্টাব্দের 22 তারিখে ডিসেম্বর মাসে মুসলিম লীগের মুক্তি দিবস পালন করা হয়। ঠিক আছে, আর হচ্ছে জাস্ট একটু এমসিকিউ টাইপের বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি। বলো, 1930 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? বলো, হয়নি। 1930 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের হয়নি, মুসলিম লীগের হয়েছিল। কোথায়? এলাহাবাদে। 1931 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় বসেছিল? করাচিতে। সর্দার বল্লভভাই ছিল সেখানকার চেয়ারম্যান, তাই না? কিসের উপরে আলোচনা করা হয়েছে? জাস্ট সিম্পলি মনে রাখতে হবে, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিতে যা বিষয় আছে সব আলোচনা করা হয়েছে। ঠিক আছে, 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহরু রিপোর্ট ছিল, এবং হচ্ছে 1928 খ্রিস্টাব্দে দিল্লিতে সর্বদলীয় বৈঠকও হয়েছিল। 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহরু জাতীয় কংগ্রেসের চেয়ারম্যানও হয়েছিল। 1929 খ্রিস্টাব্দে মুসলিম লীগের জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ্যের দাবি তুলেছিল এবং অধিবেশন বসেছিল লাহোরে, চেয়ারম্যান ছিল জওহরলাল নেহরু। ঠিক আছে, 30 খ্রিস্টাব্দে মতিলাল নেহরু মারা যাবে, গান্ধীজি আইন অমান্য আন্দোলন করবে। ঠিক আছে,
এবার প্রথম গোলটেবিল বৈঠক বসবে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 31 খ্রিস্টাব্দে, তৃতীয় গোলটেবিল বৈঠক 32 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এবার হচ্ছে কি পূর্ণ স্বরাজের পূর্ণ স্বরাজের আমি বলে দিলাম 1929 খ্রিস্টাব্দে গান্ধীর সঙ্গে আরউইনের চুক্তি হচ্ছে 1931 খ্রিস্টাব্দে 5 তারিখে মার্চ মাসে। তারপর হচ্ছে বি.আর. আম্বেদকরের সাথে গান্ধীজির জারবেদা জেলে বসে যেটা চুক্তি হবে তার নাম কি? গান্ধী সাথে বি.আর. আম্বেদকরের পুনা চুক্তি। পুনা চুক্তি বলে গেলে বলতে গেলে হবে না। তারপরে হচ্ছে পুনা চুক্তির পরে আসবে তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রী কমিউনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, কমিউনাল অ্যাওয়ার্ড, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঠিক আছে, র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর 33 খ্রিস্টাব্দে রিপোর্ট আসবে। কোন রিপোর্ট? হোয়াইট পেপারের রিপোর্ট। 34 খ্রিস্টাব্দে বাবু রাজেন্দ্র প্রসাদ, বিহারের গান্ধী যাকে বলা হচ্ছে, সে অধিবেশনে চেয়ারম্যান হচ্ছে। কিসের অধিবেশন? জাতীয় কংগ্রেসের অধিবেশনে। 35 খ্রিস্টাব্দে হয়নি তেমন। 36 খ্রিস্টাব্দে বলবো আমরা। 36 খ্রিস্টাব্দে জওয়াহরলাল নেহরু, 37 খ্রিস্টাব্দে জওয়াহরলাল নেহরু, 38 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু, 39 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু, 1939 খ্রিস্টাব্দে পট্টবিশে রামাইয়া নাম শুনেছো না? তাকে হারিয়েছিল না? 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশনে গান্ধীজির স্বনামধন্য প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে কি করা হয়েছিল? হারিয়েছিল। কে হারিয়েছিল? সুভাষচন্দ্র বসু হারিয়েছিল। ঠিক আছে, এরকমই। তাহলে মুসলিম লীগের যেটা মুক্তি দিবস কত বললাম? 22 তারিখে ডিসেম্বর মাসে 1939 খ্রিস্টাব্দে। ঠিক আছে, প্রদেশগুলোতে নির্বাচন কত সালে হলো? 37 খ্রিস্টাব্দে। সে সময় কটা প্রদেশ ছিল বললাম? 11টা। কংগ্রেস সরকার তৈরি করেছিল কটাতে? 8টাতে। 2টাতে আদার্স, আর হচ্ছে 1টাতে মুসলিম লীগ। ভেরি গুড। এবার হচ্ছে 40 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছে? রামগড়ে। চেয়ারম্যান কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশন বসেছিল কোথায় বললাম? লাহোরে। সে সময় কি হচ্ছে? মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব। এবার হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্নার প্রস্তাবকে অস্বীকার করেছিল কে? মৌলানা আবুল কালাম আজাদ। মনে থাকবে। 1942 খ্রিস্টাব্দে কিপস প্রপোজাল পড়লাম, 1940 খ্রিস্টাব্দে মার্চ প্রপোজাল পড়েছি, 1940 খ্রিস্টাব্দে আগস্ট প্রপোজাল পড়েছি, 1942 খ্রিস্টাব্দে আগস্টে আন্দোলন পড়েছি, 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন আসবে। ক্যাবিনেট মিশনে 3 জন মেম্বার ছিল বলেছিলাম, লর্ড প্যাট্রিক লরেন্স ও চেয়ারম্যান এবি আলেকজান্ডার স্যার স্টুয়ার্ট ক্রিপস। ভেরি গুড। আর হচ্ছে তোমার কি জানো? 1945 খ্রিস্টাব্দে ওয়াবেল প্ল্যান, যে নাম বলছে ওয়াবেল প্ল্যান হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে ওয়াবেলের পরে আসবে চেয়ারম্যান ভাইসরয় হিসেবে কি নাম? লর্ড মাউন্টব্যাটেন। তারপরে কে হচ্ছে ভারতেরই কি নাম? রাজা গোপালাচারী। ঠিক আছে, এই তো হলো ইতিহাস।